উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হবে। এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় আকারে রবিবার দুপুর বাংলাদেশ ও ভারতের স্থলভাগ অতিক্রম করবে। আবহাওয়া অফিস দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখাতে বলেছে। ধারণা করা হচ্ছে ঝড়টি যখন উপকূলে আঘাত হানবে তখন এর কেন্দ্রে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ হবে 89 থেকে 117 কিলোমিটার। ঝড়টির মূল গতিপথ হবে বরিশাল বিভাগের পটুয়াখালী, তবে এর প্রভাব থাকবে খুলনা এবং ভারতের সাগর আইল্যান্ড অঞ্চলেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস এবং ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা আছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে চলছে প্রস্তুতি। সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ঝড় মোকাবেলায় কাজ করবে কোস্টগার্ড, নৌবাহিনী, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড় রেমাল খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। এরই প্রভাবে কিছুটা উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এছাড়া সাগর ও নদীতে জোয়ারের পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বেড়েছে। পানির স্রোতে মিঠাগঞ্জ, নীলগঞ্জ, ডালবুগঞ্জ, ধানখালী, চম্পাপুর ও লালুয়া ইউনিয়নের কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভাঙতে শুরু করেছে। ঝড় এলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এখানকার বাসিন্দারা। জম্মের ভাঙ্গা কোনো নেই। আর বর্তমানে 20 বছর তোমায় একইভাবে 1.5 কিলো দূরে একইভাবে নামতে আছে, কোন নামা কোন থামে না। 3 দিকে নদী ও একদিকে সাগর ঘেরা উপজেলা রাঙাবালি। জনপদের মানুষের কাছে দুর্যোগের খবর মানেই আতঙ্ক। এখানেও নদ নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 1 থেকে 1.5 ফুট বেড়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যাতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় 169টি আশ্রয় কেন্দ্র সহ 887টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছেন 6000 স্বেচ্ছাসেবক। সর্বোচ্চ এফোর্ট আমরা দিব যাতে আমাদের উপকূলীয় এলাকার মানুষজন নিরাপদ থাকে, জানমাল নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারে। খুলনায় প্রস্তুত রাখা হয়েছে 604টি সাইক্লোন শেল্টার ও 3টি মুজিব কেল্লা। 2009 সালের 25শে মে সুন্দরবনে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন ফের ফিরে আসতে পারে এই শঙ্কায় মংলার মানুষ। তবে প্রশাসন বলছে তারা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। এই জন্য ভোট বান্ধে রাখতে আসি নিরাপত্তা আস্থানে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বরগুনায় সচেতনতামূলক মাইকিং করেছে কোস্টগার্ডের সদস্যরা। পায়রা সমুদ্র বন্দর হতে 790 কিলোমিটার। ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। জেলার 541টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রেমালের গতি, প্রকৃতি ও ধরন পর্যবেক্ষণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উপকূলীয় মানুষকে সচেতন করতে কাজ করছে কোস্টগার্ড। আব্দুল আল মামুন, 71। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহাংশের খোঁজে আবারও কৃষ্ণমাটির বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা দল। শনিবার বেলা 12:30 থেকে শুরু হয়েছে অভিযান, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাফল্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত থেকে জিহাদকে সঙ্গে নিয়ে দফায় দফায় চলছে অভিযান। কৃষ্ণমাটি এলাকার জিরনগাছা বাগজোলা খালের পানিতে নামানো হয় কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের। তারপরেও লাশের কোনো টুকরো খুঁজে পাওয়া যায়নি। গোয়েন্দা কর্মকর্তারা জানান, জিহাদকে নিয়ে তাদের সঞ্জীবা আবাসনের BU-64 ফ্ল্যাটে নিয়ে যাওয়ারও কথা রয়েছে। গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত দল রবিবার সকালে সংসদ সদস্য আজিমের হত্যার তদন্তের জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। দলের অন্য সদস্যরা হচ্ছেন গোয়েন্দা পুলিশের আব্দুল আহাদ এবং শাহিদুর রহমান। ডিবি কার্যালয়ে হারুন আরও জানান, এর আগেও 2 বার আজিমকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তৃতীয়বারে খুনিরা সফল হয়েছে। তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2 বার প্ল্যান হয়েছে। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে। আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 জন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও 2 জন আঞ্চলিক প্রশিক্ষককে গ্রেফতার করেছে র্যাব 3। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালানো হয়।
কারণবাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালকরা কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা বিদেশের জঙ্গিদের সাথে গোপন অ্যাপে যোগাযোগ রাখত। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে আনসার আল ইসলাম সদস্যরা সংগঠনের নাম বদলে শাহাদাত নামে সদস্য সংগ্রহ করছিল। নতুন সদস্য সংগ্রহ করে দাওয়াতি কাজ ও প্রশিক্ষণও চালাচ্ছিল। শাহাদাত নামের একটি নামকে বেছে নিয়ে এই শাহাদাত নাম নিয়েই আনসার আল ইসলামের রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করত। আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা একটি নতুন অ্যাপস BIP যে গোপনীয়তা এবং এই কাজের জন্য তারা ব্যবহার করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অস্ত্র চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশের ব্যবহার বন্ধ হয়েছে। বলেন, দেশে তারেক রহমানের অস্ত্র চোরা কারবার এবং অপরাধীদের আস্তানাও বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে রাজধানীর বঙ্গবাজারে নগর পাইকারি মার্কেট নির্মাণ সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নগরের পার্কগুলো যাতে মাদক সেবনের স্থান না হয় সেদিকে নজর রাখতে ওয়ার্ড কমিশনারদের কঠোর নির্দেশ দেন তিনি। দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করে সরকারের লক্ষ্য। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এসব বঙ্গবাজারের নতুন ভবনের দোকান করার জন্য ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। নেশা, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। কারণ এক একটা পরিবারকে ধ্বংস করে দেয় একটা মাদকাসক্ত সন্তান যদি থাকে, তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া কেন, নিজেকে কষ্ট দেওয়া কেন? কারণ যারা বেশি মাদক সেবন করে পরবর্তীতে নিজেরাও তো অসুস্থ হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকে বিভাজনের চেষ্টা করলেও তাতে সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশকে বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা ধর্মীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিল, কিন্তু দেশের মানুষ সেটা মানেনি। বলেন, যে যার ধর্ম নিজের মতো করে পালন করবে। আওয়ামী লীগ সরকারে আসার পরে চেতনা মানুষের মধ্যে তৈরি করতে পেরেছে। পহেলা বৈশাখে হিন্দুয়ানি উৎসব বলে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু দেশের মানুষ মানেনি। অনেকে ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা বলে অপপ্রচার করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যার যার ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশের সব থেকে সুন্দর জিনিস হলো প্রত্যেকটা মানুষ কিন্তু সব ধর্মের উৎসবে কিন্তু যোগ দেয়। এটা আমি জানি না হলো কোথাও আছে কিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানেও কিন্তু সে কথাই তিনি লিখে দিয়েছিলেন যে প্রত্যেকের ধর্ম সকলে পালন করতে পারবে, সেটা নিশ্চিত করেছিলেন। তিনি ধর্ম নিরপেক্ষতা দিয়েছিলেন। ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যাও এটা বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রকৃতপক্ষে যার যার ধর্ম সে পালন করবে, এটা হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। নির্বাচনের পর নতুন করে বিএনপি বা অন্য রাজনৈতিক দলের নেতাদের জেলা পাঠানোর কোনো এজেন্ডা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের নেতৃত্বে কবির সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় তিনি বলেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি এখনও তৎপর। রাজনৈতিক দল বিবেচনায় কাউকে গ্রেফতার করা হয় না, শুধু অপরাধ করলেই শাস্তি দেওয়া হয় বলে জানান ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক বিষ বৃক্ষ তুলে ফেলতে আওয়ামী লীগ কাজ করছে বলেও জানান তিনি। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা
শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বিএনপি গণতন্ত্রের জন্য কাজ করে, তাই দলের নেতাদের জেলে যেতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। এদেশে গণতন্ত্র, আবারও এদেশে বহুমাত্রিক যে বৈশিষ্ট্য রাষ্ট্রের এবং মত প্রকাশের স্বাধীনতা সহ কথা বলার স্বাধীনতা সবকিছু আমরা নিশ্চিত করতে পারবো। আর এই ক্ষেত্রে এক প্রবল প্রেরণা হিসাবে নজরুল কাজ করবে। সাবেক সেনাপ্রধান আজিজ অথবা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের উপর দেওয়া নিষেধাজ্ঞা সম্পূর্ণ রাজনৈতিক। এ সময় ক্ষমতার অপব্যবহার বন্ধ করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। শনিবার এডিটর্স গিল্ডের গোলটেবিল আলোচনায় কথা বলেন বিশিষ্টজনরা। তারা বলেন, পরাশক্তিগুলি নিজেদের ক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী করতে অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ছোট রাষ্ট্রগুলোর উপর চাপ তৈরি করছে। যদি সত্যি যুক্তরাষ্ট্র গণতন্ত্রের ধারক ও বাহক হতো, তবে তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ করত এবং বন্ধের উদ্যোগ নিত। তারা পাকিস্তানের অনেক শাসকের উপর নিষেধাজ্ঞা দিত, কিন্তু তারা তা না করে দুর্বল রাষ্ট্রগুলোকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে। যারা তাদের সাহেব ঠিকই বলেছেন, এটা কিন্তু ভিসা নীতির মধ্যে নয়। ভিসা নীতি যাদের উপরে পড়েছে, অনলি দে নো। দি গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট উইল নট টেল, বাট এটা দে ক্যান সে, অ্যানাউন্স, বিবৃতি দিয়ে, আর লম্বা চড়া বিবৃতি, কঠিন শব্দ। একটা লোককে তারা সামনে নিয়ে আসছে, আনফর্চুনেটলি হি ইজ দ্য ভিকটিম, কিন্তু প্রশ্নগুলো কিন্তু আপনি পড়ে দেখেন, ক্লেপ্টোক্লেসের পুরো বয়ানটা শোনেন। এমনকি তারা বলছে 29 বছর 39 বছর আগের কোনো ঘটনা ঘটলে তার উপর আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে পশ্চিমা দেশের জন্য বা যুক্তরাষ্ট্রের জন্যই বুঝি আমাদের গণতন্ত্র তৈরি হচ্ছে, পশ্চিমা গণতন্ত্র চলে গেলে বুঝি আমাদের গণতন্ত্র থাকবে না, অথরিটেরিয়ান হয়ে যাবে, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। এটা আমি মনে করি খুবই একেবারেই এভিডেন্সের সাথে যায় না, এবং এটা খুবই আমি মনে করি একেবারে কলোনাইজড মেন্টালিটি থেকেই হয়েছে। বাংলাদেশকে অসাম্প্রদায়িক করতে হলে ধর্মান্ধতা রোধ করতে হবে, আর এই কাজটি রাষ্ট্রকে করতে হবে বলে মন্তব্য করেন সমাজের বিশিষ্টজনরা। শনিবার জেন্ডার সমতা নিয়ে জাদুঘর মিলনায়তনে বেসরকারি সংগঠন নারী প্রগতির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা আরও বলেন, নারী পুরুষের মধ্যে যতদিন এই বৈষম্য থাকবে, ততদিন নারীরা পুরুষদের দ্বারা শোষিত হবে। একই সাথে সব ধর্ম জাতিকে শ্রদ্ধা করার মানসিকতা যদি নতুন প্রজন্মের মধ্যে তৈরি করা না যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম ধর্মান্ধতা নিয়ে বেড়ে উঠবে, যা মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি। মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মা। তিনি বলেছেন, করোনার সময় টিকা এবং অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত, আগামীতেও ঔষধসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতীয় বিনিয়োগ সান ফার্মাসিউটিক্যালসের কারখানা উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতের ফার্মাকোপিয়া ব্যবহারে বাংলাদেশকে অনুরোধ করেন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সান ফার্মার বিনিয়োগে বাংলাদেশের ওষুধ শিল্প সমৃদ্ধ হলো। অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে এমজিআই। স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরা লং এর স্পন্সরে শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়ে গেল ৫ম সেনোরা লং ঢাকা উইমেন্স ম্যারাথন। সেখানে সহযোগী হিসেবে ছিল এভারেস্ট একাডেমি ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ম্যারাথনটি গতকাল সকাল 5:30টায় শুরু হয়ে 2 ভাগে ভাগ করা হয়। হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে শেষ হয়েছে পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে।